বেশ আগের দিনকে কত দূর পর্যন্ত হয়েছিল কার একটু মনে আছে? এগুলো তো হয়েছিল 28 পর্যন্ত হয়েছিল মনে হচ্ছে, দাগ দিয়ে আছে নাকি 28 পর্যন্ত মনে হচ্ছিল। হ্যাঁ, এখান থেকেই হয়তো সম্ভবত। আচ্ছা, এইটা আমি ইউটিউবে কালকে একটা ক্লাস করেছি এই নিয়ে, এই যে ইন্টেন্সিটি নিয়ে। ইন্টেন্সিটিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি ইন্টেন্সিটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হুম, আজ সকালে দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। ইন্টেন্সিটি কিন্তু আমি খুবই ইম্পর্টেন্ট। সেটা ইন্টেন্সিটি লাইটের ক্ষেত্রেও হয়, ওয়েভের ক্ষেত্রে অ্যাকচুয়ালি হয়। তো লাইট একটা ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আবার এদিকে সাউন্ড ওয়েভের ক্ষেত্রেও হয়। যে ওয়েভের যখন উপরিপাতন হয়, মানে ইন্টারফারেন্স হয়, তখন এই ইন্টেন্সিটি ব্যাপারটা আছে। ইন্টেন্সিটি পা বাড়লে কত জোরে কানে আসে বা যত, সেই ইন্টেন্সিটি কখন ম্যাক্সিমাম হয় কখন মিনিমাম হয়। আমি কালকে একটা ইউটিউবে একটা ক্লাস করিয়েছি এই নিয়ে। যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট বলে একটা আমাকে বললো, আবার ইউটিউবে সেই একটা ক্লাস করতে করলাম। এই দিয়ে কিন্তু কোশ্চেন আসে। এবার আমি একটু এটা একটু বলে দিই, এই কারণে যেহেতু ইম্পর্টেন্ট বলে। ইন্টেন্সিটির যে একটা যে রাশিমালা থাকে, প্রাবল্য যে রাশিমালা থাকে, সেখানে একটা অ্যাম্পলিটিউড থাকে। মানে যে পার্টিকেলটা ওয়েভটা আসছে তার যে অ্যাম্পলিটিউড তার বর্গের সঙ্গে সমানুপাতিক। এটা একটা ওয়েভের জন্য। এবার যদি দুটো ওয়েভ যদি তারা সুপার ইম্পোজ করে, তাহলে সেক্ষেত্রে দুটো অ্যাম্পলিটিউড, এরকম সমীকরণ। এবার এরকম যখন হয় তখন তাদের যাদের রেজাল্টেন্ট এই দুটো যদি উপরিপাতন হয়, তার যে নতুন ওয়েভ তৈরি হয়েছে তার যে রেজাল্টেন্ট তোমার বিস্তার অ্যাম্পলিটিউড, সেটা কি হয় সেটা আমরা জানি। সে কিরকম দেখতে হয়, এ স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার প্লাস 2a1a2 cos ফাই পাই বা থিটা। তাহলে এর যে নতুন মানে ইন্টেন্সিটি হচ্ছে সেটা এর সঙ্গে ভ্যারি, মানে এটার সঙ্গে সমান হয়, ভ্যারিসের সমান হয়। তাহলে এটা কখন ম্যাক্সিমাম মিনিমাম হয়, যদি cos থিটার মানের উপর নির্ভর করছে। cos থিটা যখন 1 তখন ম্যাক্সিমাম, আর cos থিটা যখন তোমার -1 তখন মিনিমাম। তাহলে ম্যাক্সিমামের ক্ষেত্রে হয় cos থিটার মান হচ্ছে 1 ম্যাক্সিমামের ক্ষেত্রে। তাহলে এই ফর্মুলাটা হয়ে যায় a প্লাস a1 প্লাস a2 তার হোল স্কয়ার। আর মিনিমামের ক্ষেত্রে এটা মাইনাস হয়ে যায়। যখন যখন মিনিমাম হয় তখন এই জায়গাটা শুধু এটা -1 হলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখন এই কোশ্চেনে বলা আছে যে ইন্টেন্সিটি অফ টু ওয়েভ আর ইন দা রেশিও এত, মানে এই I1 আর I2 এর অনুপাতটা বলা আছে কত, 9:1। If two are wave perform the phenomenon of interference, the ratio of the maximum and minimum intensity। তাহলে ম্যাক্সিমাম আর মিনিমামের যে কন্ডিশন আমি দেখলাম, সেক্ষেত্রে আমি দেখলাম যে সেটা কি হচ্ছে, I max বাই I minimum। সেটা হচ্ছে, এটা আমি একটু ডিটেলসে বলার কারণ হচ্ছে খুব ইম্পর্টেন্ট বলে আমাকে বেশি জোর দিতে হচ্ছে। a1 প্লাস a2 তার স্কয়ার বাই a1 মাইনাস a2 তার স্কয়ার। এখন I1 ভ্যারিজিয়াস a1 স্কয়ার, তাহলে a1 প্রপোর্শনাল টু রুট ওভার অফ I লিখতে পারি। তাহলে এই জায়গাতে যদি আমি a1টাকে সরিয়ে দিয়ে, এত এতে করা আমার যেহেতু টাইমের ব্যাপার, সবাই বুঝতে পারছো নেগেটিভ মার্কস আছে, টাইমের ফ্যাক্টর। টাইমটাকে আমার যেহেতু কিল না করে, সেই টাইমটা যদি কম লাগে, সেই ব্যাপার যদি আমি মাথায় রাখি, তাহলে আমি আর এফ এ যাবো না সমীকরণে, আমি ডাইরেক্ট আই এ চলে যাবো, মানে ইন্টেন্সিটিতে চলে যাবো। তাহলে আমি এইটাকে আমি লিখে দেবো রুট ওভার I1 প্লাস √2 এই I2 বাই রুট ওভার অফ I1 মাইনাস রুট ওভার অফ। যদি এরকম দেয় ম্যাক্সিমাম কাজ করে, তাহলে I1 I2 কি করে পাবো, এই যে এখান থেকে পাবো। তাহলে এইটার এটা I1 এটা I2 যদি আমি অনুপাত আকারে ধরি, তাহলে এর যদি আমি রুট করে দিই, তাহলে এটা পেয়ে যাবো। তাহলে 3 আর 1 রুট ওভার অফ I মানে হচ্ছে I1 হচ্ছে 3 আর I2 মানে হচ্ছে 1। তাহলে এইটা হচ্ছে 3 প্লাস 1 বাই 3 মাইনাস 1 তার স্কয়ার। তার মানে হচ্ছে 4 এর স্কয়ার বাই তোমার হচ্ছে 2 স্কয়ার, মানে হচ্ছে 16 বাই 4। তার মানে কাটাকাটি করলে 4:1, মানে 8।
এই উত্তর তো এটাই দিয়ে আছে 78 দেখে তো, হ্যাঁ এটাই দিয়ে আছে। তাহলে আমি এই প্রবলেমটার ক্ষেত্রে আমি কি বলছি, যদি ঘুরিয়ে পেঁচে কিছু দেওয়া না থাকে, যদি এরকম করে দুটো ওয়েভের ইন্টেন্সিটি বলা থাকে, আর যদি ম্যাক্সিমাম আর মিনিমাম ইন্টেন্সিটি বার করতে বলে, তাহলে তোমরাও একটা মনে মনে এই প্রবলেমগুলো বাড়িতে যেমন করছো সময় বাঁচানোর জন্য কি করবে, সময় বাঁচানোর জন্য এইটা রুট করে দেবে। এইটা রুট করলে 3 বেরোবে, যাই থাকুক, ধরো এখানে 25 আর 16 আছে, তাহলে তুমি এটা রুট করে দেবে, তাহলে 5 আর 4 বেরোবে। এইটা হচ্ছে রুট আই, আর এটা হচ্ছে রুট i2, এটা হচ্ছে রুট i1 i2। তাহলে প্রবলেমে কি থাকবে, যে রুট ওভার i2 মানে 5 প্লাস 4 বাই 5 মাইনাস 4 তার স্কয়ার, তার মানে হচ্ছে 9 স্কয়ার বাই 1 স্কয়ার, মানে 81:1 এরকম। এর ক্ষেত্রে তাহলে 3 প্লাস 1 বাই 3 মাইনাস 1 স্কয়ার। তাহলে আমার খুব 15 সেকেন্ডের কম সময়তেও কিন্তু আমি এই এত একটা জটিল প্রবলেম, বিশেষ করে 11-12 দিয়েছে, তো 9-10 দিতে পারে, এই প্রবলেম কিন্তু আমি সলভ করতে পারছি। মানে যে ইন্টেন্সিটি বলা আছে তার রুট করবে, তাকে যোগ ভাগ প্রক্রিয়া করে স্কয়ার করবে। যে ইন্টেন্সিটির অনুপাত বলা আছে তাকে রুট করবে, রুট করার পর যে দুটো রাশি বেরোবে তাদের যোগ ভাগ করবে, উপরে যোগ নিচে ভাগ, তার স্কয়ার করবে, তাহলে ডাইরেক্ট চলবে। এখান থেকে আমি রুট করলে আসবে 3 প্লাস 1 3 মাইনাস 1 তার স্কয়ার, তার মানে হচ্ছে 16/4, তাহলে 4:1। দেখো আমার 10 সেকেন্ডও লাগলো না উত্তরটা করতে। তাহলে তোমার সঙ্গে একই সঙ্গে কিন্তু পরীক্ষা দেবে, সেও পারবে তোমরাও পারবে, কিন্তু যেহেতু তোমাদের এখানে একটা টাইমটা বড় ফ্যাক্টর, সেহেতু এখান থেকে কিন্তু তোমাকে এই জিনিসগুলো কিন্তু মাথাতে রাখতে হবে, নিজে নিজে কি করতে হবে। তোমার সঙ্গে একই সঙ্গে ওরা পশ্চিমবাংলায় সবাই পরীক্ষা দেবে, হয়তো সময় দিলে সবাই প্রবলেমটা সলভ করতে পারবে, কিন্তু টাইমটা যেহেতু ফ্যাক্টর, সে কিন্তু তোমাকে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এই ইন্টেন্সিটা খুব ইম্পর্টেন্ট বলে আমি একটু সময় নিয়ে পড়ালাম। আচ্ছা 29 কোশ্চেনটা আছে যে the speed of sound of hydrogen gas is 0 degree earth and change of speed increase the temperature by 1 will be, তাহলে টেম্পারেচারকে চেঞ্জ করা হয়েছে 1 ডিগ্রি সেলসিয়াস করা হয়েছে, তাহলে ভেলোসিটি এটা করেছো স্যার v ইকুয়াল টু রুট ওভার অফ 3r/t/m এটা দিয়ে হবে? হ্যাঁ, মানে টিটা লাগবে শুধু, হ্যাঁ এম গুলো কেটে যাবে, হ্যাঁ ঠিক ঠিক। শুধু টিটা লাগবে, কিন্তু টিটা কিন্তু কেলভিন স্কেল, হ্যাঁ 273, টিটা কিন্তু ডিগ্রি সেলসিয়াসে নয়। এই যে 0 ডিগ্রি মানে তোমার এখানে হচ্ছে V0, যদি আমি বলি V0 ভ্যারিজিয়াস রুট ওভার অফ টি, এটা কিন্তু কেলভিন। এবার এখানে যে ইনক্রিজ তোমার সাউন্ড আর 0 ডিগ্রিতে আসতো, চেঞ্জ ইন স্পিড অন ইনক্রিজ টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এটা কিন্তু তোমাকে কি কেলভিনে করে দিতে হবে। তার মানে এই ক্ষেত্রে তুমি যদি VT করো, তাহলে ভ্যারিজিয়াস হচ্ছে রুট ওভার টি প্লাস 273। এবার এই দুটো অনুপাত করবে, যে একটা তো বলা আছে, এটা বলা আছে, তাহলে এটা বার করতে হবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, মানে তুমি VT বাই V0 সমান হচ্ছে রুট ওভার অফ টি প্লাস 273 বাই টি। ঠিক আছে, এটা করবে। এবার এখানে তোমার দুটো মান দুটো বলতে হবে, একটু বড় হবে, একটু ইয়ে আছে, একটু মানে একটু এইচএস লেভেলে, এবারে কাটাকাটি করবে, এ করবে। এখানে তো এটা মান দেওয়া আছে, এটা দিয়ে আছে, এটা বার করতে হবে, এটা বার করতে হবে, এটা দিয়ে আছে, আর টি এর মান তো এখানে দেওয়া আছে। ঠিক আছে, 0 ডিগ্রিতে, তাহলে এটা করলে বেরিয়ে যাবে। স্যার ওই 1 ডিগ্রি চেঞ্জে 0.61 মিটার/সেকেন্ড চেঞ্জ হয়েছিল, ওটা তো একটা ইয়েই ছিল নাকি? বলো কি বলছো, বলো বলো। মানে 1 ডিগ্রি উষ্ণতা চেঞ্জে 0.61 মিটার ইয়ে হয়, চেঞ্জ হয় ভ্যালোসিটিটা, এটা তো মানে করাই ছিল একটা অঙ্ক। মানে তুমি ডাইরেক্ট কোনো জায়গা থেকে বলছো উত্তর, হ্যাঁ সেই হিসাবে তোমার কত উত্তর আসছে? আচ্ছা এটা উত্তর এক একটা, হ্যাঁ যেটা লেখা আছে আমার কাছে এক একটা উত্তর, তোমার ওরকম করে উত্তর আসবে না, তুমি এটাকে খাতাতেই করতে হবে।
তিরিশেরটা বলো। বলো। পোলারাইজেশন হবে স্যার। ভেরি গুড। স্টেশনারি ওয়েভের ক্ষেত্রে বলো কি কন্ডিশন দিয়ে আছে? এনার্জিটা মিনিমাম নোডে আর ম্যাক্সিমাম অ্যান্টি নোডে। হ্যাঁ, তাহলে তিনেরটা অ্যান্সার, তাই তো? আমি মনে হয় তাই করেছিলাম। ঠিক আছে। বত্রিশেরটা বলো। ওই n equals to 1/12 root over of t by m, এইটা দিয়ে করতে হবে মনে হয়। হ্যাঁ ঠিক, ভেরি গুড। এটা তোমাকে কি বলছে, সোনোমিটার ওয়্যার ভাইব্রেশন উইথ ফ্রিকোয়েন্সি n if the replaced by another wire of 3 times of the diameter, if the tension and other parameter remains the same, the frequency of vibration wire will be। তাহলে ভাষাটা অনেক বড় আকারে লেখা আছে, ইংলিশে লেখা আছে বলে মনে হচ্ছে, কিন্তু এটা কিছু না। এটা সোনোমিটারের যে ভাইব্রেশন হচ্ছে, ফ্রিকোয়েন্সি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তারের টানের যে ফর্মুলা থাকে আমাদের, সেই ফর্মুলাতে দেখবে যে মাস বলে একটা ফর্মুলা আছে। আমি আবার দেখিয়ে দিই তোমাকে জিনিসটা, আমি বলে দিচ্ছি, তোমাদের করতে অসুবিধা হবে না। সোনোমিটারের যে ফ্রিকোয়েন্সি ফর্মুলা আছে 1/2L রুট ওভার অফ T বাই M। তারের টানের যে ক্ষেত্রে তোমার যে বেগ হয় শব্দের, সেইটা ফ্রিকোয়েন্সি যদি n হয় তাহলে 1/12 এটা তারের দৈর্ঘ্য, তারের টান, আর তারের হচ্ছে ভর। এই ভর যখন তুমি করবে তখন এই ভরের মধ্যে কি থাকবে, তার যে আয়তন গণিত করে করতে হবে, ঘনত্ব করে করতে হবে। তাহলে সেক্ষেত্রে পাই আর স্কোয়ার, তারের তাহলে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার এল ইন্টু রো। হ্যাঁ, রো বা ডি যা লিখতে। তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে তো তোমার এল ডি ওগুলো তো দরকার নেই, ঘনত্ব তো একই আছে, শুধুমাত্র এখানে ব্যাসার্ধের সঙ্গে সম্পর্ক। তার মানে দেখো তুমি 8টা বাই আর স্কোয়ার থাকবে নিচে একটা, যেহেতু এখানে দুটো জিনিস, তাহলে তোমার অনুপাত চলে যাবে, তাহলে আর স্কোয়ার শুধু আর বেরিয়ে চলে আসবে। তাহলে তোমাকে এখানে n1 বাই n2, বাদ বাকি তো সব সমান, টান দৈর্ঘ্য সব তো সমান, n1 বাই n2 সমান r2 বাই r1। ঠিক আছে, n1 বাই n2 সমান r2 বাই r1। এবার কি বলেছে দেখো, যে ওয়ার 3 টাইমস ডায়ামিটার, তাহলে ব্যাসার্ধ এখানে ডায়ামিটার 3 টাইম যদি করে দেওয়া হয়, তাহলে এখানে r2 জায়গায় হচ্ছে 3r1 লিখতে পারবে, এটা r1 লিখতে পারবে। তাহলে তুমি কাটাকাটি করে দাও, তাহলে সেক্ষেত্রে দেখবে n2 সমান হচ্ছে n বাই, nটা মানে হচ্ছে প্রাথমিক, যেহেতু প্রাথমিক ফ্রিকোয়েন্সি যেটা n1 বলছি সেটা n, এটা হয়ে যাবে। বোঝা গেছে? এটা এখানে এইটা দিয়ে কিন্তু 9 10 লেভেলের কোশ্চেন কিন্তু আসবে। এটা কিন্তু স্যার এটা আরেকবার একটু বলুন স্যার। আচ্ছা, এটা আমি স্পষ্ট করে, হ্যালো স্যার, হ্যাঁ বলো। ওই এম এর জায়গায় স্যার কি করছেন ওটা একটু বলে দিন। এমটা এমটা কি, এমটা তো হচ্ছে তোমার যে তারটা নিয়েছো তার ভর। তার ক্ষেত্রে তার মানে কি হয়, এরকম তার হয়, তাহলে এর যদি ভর করতে হয় কি, আয়তন ভর, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন, তাহলে ভর সমান হচ্ছে ঘনত্ব গণিত আয়তন। তাহলে এই তারের ধরো যে ঘনত্ব সেটা আমি রো ধরলাম, এবার আয়তন, তারের আয়তন, তাহলে তারের এই যে ক্ষেত্রফল গণিত উচ্চতা, মানে উচ্চতা মানে এল, আগেই বলার দৈর্ঘ্য আমি এল ধরেছি। তাহলে এইটা যদি আমি পাই আর স্কোয়ার ধরি, ব্যাসার্ধ আর স্কোয়ার ধরি, তাহলে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তার সঙ্গে উচ্চতা গুণ করলে তার আয়তন পেয়ে যাবো। তাহলে ভর সমান হলো রো গণিত পাই আর স্কোয়ার গণিত এ, এত কটা জিনিস। এবার দুটো ওই তারটার ক্ষেত্রে কি করা হয়েছে, সব এক আছে, একই তার মানে ঘনত্ব একই আছে, দৈর্ঘ্য একই আছে, শুধুমাত্র দেখো এই কোশ্চেনে বলা আছে যে ডায়ামিটারটা, মানে ডায়ামিটার মানে r2 r যদি ভাগ হয়ে যাবে আর কি, আর জায়গায় r/2 হবে। ডায়ামিটারটা কি হয়েছে 3 গুণ হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এখানে আমি যে বলছি আরটা শুধু ভেরিয়েবল, আর বাদ বাকি সব ফিক্সড। আরটা ভেরিয়েবল, বাদ বাকি সবই হচ্ছে ফিক্সড। তাহলে n সমান হচ্ছে 1/2l রুট ওভার অফ t বাই একটা বড় জিনিস পাই ডি স্কয়ার বাই 4 গণিত l গণিত রো। এগুলো সবই একই আছে, এটা কনস্ট্যান্ট, একই তার,
এটা কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্ট, d4 কনস্ট্যান্ট, l কনস্ট্যান্ট, রো কনস্ট্যান্ট, শুধুমাত্র ভেরিয়েবল কে d, তাহলে আমি n ভ্যারিজিয়াস 1/d নিতে হবে। মানে ফ্রিকোয়েন্সিটা ব্যাসার্ধের সঙ্গে কি হচ্ছে, ব্যস্ত অনুপাতে বলে দিচ্ছে। d স্কয়ার ছিল, বাইরের রুটের বাইরে নিয়ে আমরা d চলে এলো। তাহলে দুটো তারের এই যে দুটো কন্ডিশন, প্রথম ক্ষেত্রে যদি n1 ধরি আর দ্বিতীয় ক্ষেত্রে যদি n2 ধরি, n1/n2, তাহলে এইটা নিচে আছে বলে উপরে চলে যাবে, n2 এর জায়গায় d2 ধরি আর n1 এর জায়গায় d1, তাহলে d2/d1 শুধু ব্যস্তানুপাতিক আছে। এবার এই d2টাকে হয়ে গেছে d1 এর 3 গুণ, 3d1/d1, আর n তার জায়গায় মান হচ্ছে n, তাহলে n/n2 সমান হচ্ছে 3d1/d1, d1 কেটে গেল, তাহলে n2 সমান হচ্ছে n/, বুঝা গেছে? d2 সমান হচ্ছে n/, বুঝতে পারলে? বলো, কে বলছিল বুঝতে পারলে নাকি বলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এটা করেছো ওপেন পাইপ, হ্যাঁ এটা আমরা করেছি, আর উত্তরটা দেখছি মনে পড়ছে না। ওখানে এক প্রান্তে যখন জল হবে তখন তো স্যার বদ্ধ নলের মতো কাজ করবে। হ্যাঁ, স্যার তাহলে তো স্যার ওখানে ফ্রিকোয়েন্সিটা স্যার মূল স্রোতের হাফ হয়ে যাওয়ার কথা স্যার, কিন্তু স্যার অ্যান্সার তো অন্য আছে। অ্যান্সার কত এসছে? অ্যান্সার কত দিয়ে আছে? আমি কত দিয়েছি অ্যান্সারটা দেখি। কোশ্চেনটা হচ্ছে a cylindrical tube open at both ends, মানে ওপেন পাইপ, has a fundamental frequency f in air, মানে fundamental frequency f হলো, the tube is deep vertically in water so that half of it is water, the fundamental frequency of the air column now, তখন যখন হয়ে যাবে, যখন ওয়াটারের মধ্যে ডুবানো হয়ে যাচ্ছে, তখন ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা কত হবে? তাহলে প্রথম তো দৈর্ঘ্য অর্ধেক হয়ে গেছে, এটা অর্ধেক ডুবানো হয়েছে, আর ফান্ডামেন্টালে প্রথম ক্ষেত্রে, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে যখন ফান্ডামেন্টাল, যখন ওপেন পাইপ হয় তখন ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি f0 বা f যাই দেখো, f0 লিখি ফান্ডামেন্টাল v/2f, এটা হচ্ছে তোমার যখন কেটে ওপেন পাইপ। এবার এটাকে কি করা হচ্ছে, তোমার হয়ে গেছে যখন এটাকে বদ্ধ নল, তখন সেটা ফান্ডামেন্টাল ক্লোজ পাইপ যখন হয়ে গেছে, তখন ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যে v/4l, v/4l, কিন্তু এলটার জায়গায় কি আছে, এলটা তখন ধর এল না, এলটা তখন ধর l/2, l/2, তাহলে এটা কাটাকাটি করলে v/2 একই থেকে গেল, তাহলে 3 এর অ্যান্সার হবে। বোঝা গেছে মনিরুল? হ্যাঁ স্যার। এরকম কোশ্চেনই তোমাদেরকে দেবে, বেশি জটিল হবে না, একটু কেয়ারফুলি করবে, ভুল ভ্রান্তি হোক। এটা তো সোজা কোশ্চেন গুলো পারবে। টু সাউন্ড ওয়েভ হ্যাভিং ফেজ ডিফারেন্সটা বলা আছে, পাথ ডিফারেন্সটা বার করতে হবে, এটা তো করা দরকার নাই, সোজা কোশ্চেন একদম, নাকি? চলে গেলাম প্রিন্সিপাল অফ সুপারপজিশন ওয়েভ, এটা কি করেছো? The principle of superposition in wave motion tells that the motion of which two or more waves are simultaneously producing the displacement in the particle, then the resultant amplitude is the sum. এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন,
এটা খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদের কাছে উত্তর দিই, ওই উত্তর দিয়েছি বলে উত্তর না, এটা আমাকে উত্তর দাও। এটা কিন্তু খুব একটা থিওরি কোশ্চেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট এসএলএসটির জন্য। বলো স্যার 3 আর 4টার মধ্যে কনফিউশন লাগছে, 3টা হবে মনে হচ্ছে। না, ফেজ ইজ দ্য সাম অফ ইন্ডিভিজুয়াল ফেজ হয় না, ফেজের যোগ হয় না, অন করে ফেজের যোগ তাহলে 3টা হবে মনে হচ্ছে। হ্যাঁ, 3টা বলছে। কোশ্চেনটা হয়তো ইংলিশে না বুঝতে পারলে তার একটু অসুবিধা। দ্য প্রিন্সিপাল অফ সুপারপজিশন অফ ওয়েভ, মানে অনেক ওয়েভ যখন একসঙ্গে পরিবর্তন হয়, অনেক যখন ওয়েভ পরিবর্তন হয়, তখন আমরা কিসের সাম করি? তাদের অ্যামপ্লিটিউডের সাম করি, না তাদের ফেজের সাম করি, না তাদের ভেলোসিটির সাম করি, না তাদের ডিসপ্লেসমেন্টের সাম করি? থিওরিটা, সুপারপজিশনের যে থিওরি, সেটা কার উপরে নির্ভরশীল করে চলছে? এটা হচ্ছে মেন কোশ্চেন। সুপারপজিশনের যে থিওরি, সেটা কার উপরে নির্ভরশীল? সেটা নির্ভরশীল হচ্ছে, যে সুপারপজিশনটা নির্ভর করছে, আমরা যে ম্যাথমেটিক্যাল করি, সেটা হচ্ছে যে আমরা যে ডিসপ্লেসমেন্ট গুলো আছে তাদের সাম করি। আমরা কোনো সময় কিন্তু অ্যামপ্লিটিউডের সাম হয় না, অ্যামপ্লিটিউডের ফর্মুলায় তখন করতে হয় a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos phi। তাদের ভেলোসিটিরও সাম হয় না, তাদের ফেজেরও সাম হয় না। হয় কার সাম করতে হয়? প্রথমেই দেখো যে আমরা যে স্থানু তরঙ্গ করেছি, সুপার পজিশন বা অন্যান্য ফর্মুলা করেছি, তাতে কিন্তু আমরা ডিসপ্লেসমেন্টের সাম করি। তাহলে আমরা কিসে করছি? তাহলে সুপারপজিশন থিওরি নির্ভর করছে কার উপরে? না ডিসপ্লেসমেন্টের সামের উপরে। তাহলে 3। এভাবে জানো, এত বড় কিছু নাই, বারবার করানো হয়েছে। সিম্পল অ্যামপ্লিটিউড এটাও বার করতে পারবে, এখানে দুটো আছে। হ্যাঁ, রিপ্রেজেন্টেটিভ অ্যামপ্লিটিউড দিই, তাহলে উল্টো বড় 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার করে দেবো, তার মানে 36 64 100, তা 10 বেরিয়ে আসবে, তার 10টা অ্যান্সার হবে। এগুলো তো একদম সিম্পল জিনিস। The ratio of intensity of two wave at the ratio of their amplitude. The ratio of, এইটা দেখো একটু সিম্পল কোশ্চেন দিচ্ছে, কিন্তু আগে যেটা আমি অনেকক্ষণ ধরে বললাম তার মতন কিন্তু হবে না। কি বলা আছে? the ratio of intensity of two wave at the ratio of their amplitude। কত সোজা কোশ্চেন। তাহলে ইন্টেন্সিটি রেশিও 1:4 হবে। হ্যাঁ তাই হবে। তাহলে I1 বাই I2 সমান হচ্ছে A1 স্কয়ার বাই A2 স্কয়ার। তাহলে বার করতে বলেছে A1 আর A2 কত, তাহলে রুট ওভার অফ I1 বাই I2, তাহলে রুট ওভার অফ 1/16, তাহলে হচ্ছে 1:4। এই বলে দিল কেউ, ঋতজিৎ তো বলে নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, ভেরি গুড। এরকম করে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বললাম তো, প্রবলেম তো সবাই পারবে, উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন লেভেলের জিনিস সবাই পারবে, কিন্তু তোমাকে করতে হবে কি, যেটা অল্প সময়। এটাও তো এরকম পাথ ডিফারেন্স বলা আছে, ওয়েভের ফেজ ডিফারেন্স, দুটোই সাইন, একটু তাহলে ফাই, যে ফর্মুলা আছে 2π বাই ল্যামডা পাই। স্ট্যান্ডিং ওয়েভের রিপ্রেজেন্ট কোনটা করছে? বারবার করানো হয়েছে। এটা অপশন বিটা হবে, দুয়েরটা। হ্যাঁ, দুইটা, দুই বলতে এখানে কিন্তু বিটা, হ্যাঁ দুই বলতে বি, ভেরি গুড। হুম। Body is a simple harmonic motion represented by the equation other than the maximum speed of the body। তাহলে এটা একটা সরল দৈর্ঘ্য, এটা ওয়েভের ইকুয়েশন তো নয়, এটা বলাই আছে সিম্পল হারমোনিক মোশন ইকুয়েশন। ওয়েভের আর সরল দৈর্ঘ্য কিন্তু দেখতে একই রকম, কিন্তু পার্থক্য কি থাকবে? এখানে ওমেগা টি প্লাস ফাই আছে, কিন্তু এখানে কিন্তু এক্স এর ফাংশন থাকে। কেন? সেখানে দশা স্যার পার্থক্য। সি হবে এটা? বলো। সি হবে এটা? হ্যাঁ, ওমেগা এ হবে। ওমেগা এ মানে ওমেগা ম্যাক্সিমাম স্পিড কি হয়? ওমেগা এ। এটা হচ্ছে ওমেগা, আর এটা হচ্ছে এ, দুটো গুণ করবে যেটা হবে সেটা সি। ঠিক আছে, ভেরি গুড। এটা এটাও সি। এটাও সি, ভেরি গুড। এটা ইলিপস মনে হয় এটা। এলিপস। ঠিক আছে, 43 এর দ্বারা উত্তরটা আমি দেখিনি। এলিপস, ঠিক আছে। হ্যাঁ, ভেলোসিটির যে ইকুয়েশন। আচ্ছা, এটা করেছো তোমরা না করোনি? স্যার করে দিন এটা। আচ্ছা,
এটা বলো, মুখে বলো, নাহলে আমি কি করে বলো তুমি। যে কি বলা আছে, কার বলে সিঙ্গেল হারমোনিক লিখেছে, এটা সিম্পল হারমোনিক পেন্ডুলাম in the velocity vs velocity versus displacement যে তোমার সংখ্যার পথ হবে বা কি হবে সেটা কি রকম ধরনের হবে। এটা তোমার ইলিপ যেটা বললো সেটা করতে হবে, কিন্তু কেমন করে এসছে সেটা আমাকে দেখতে হবে। স্যার x ইকুয়াল টু a sin ওমেগা t করে x ডট বের করতে হবে বা dx dt করতে হবে। অত যেতে হবে না, অত কিছু করতে হবে না, আমি করে দিচ্ছি, এক সেকেন্ড করে দিচ্ছি। যেটা সোজা পদ্ধতি সেটাই করে দিই, ওরকম করতে হবে এটা। এরা অনেক জটিল করে ওরকম করে, তুমি যেটা বলছো সেটা ঠিক আছে, কিন্তু আমাদের যে ভেলোসিটির যে ফর্মুলা আছে আমি সেখান থেকে করি। ভেলোসিটির ফর্মুলা কি আছে, অত জটিল যাওয়া দরকার। এক সেকেন্ড, ভেলোসিটির ফর্মুলা আমরা কি জানি, ভি সমান ওমেগা রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস এক্স। আমাকে কি করতে হবে, ভেলোসিটি ভার্সেস ডিসপ্লেসমেন্ট দিতে হবে, ভেলোসিটি ভার্সেস ডিসপ্লেসমেন্ট। তাহলে আমি যদি ভি স্কয়ার করি, তাহলে এদিকে ওমেগা স্কয়ার, এখানে হচ্ছে এ স্কয়ার মাইনাস এক্স। তাহলে এটাকে যদি আমি করি, তাহলে এটাকে ভালো করে লিখলে ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার এক্স। তাহলে আমি এদিকে এক্স স্কয়ারটা এদিকে নিয়ে চলে আসবো, ঠিক আছে। তাহলে ভি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স স্কয়ার সমান হচ্ছে ওমেগা স্কয়ার এ স্কয়ার। এবার আমি ভাগ করে দেবো, ওমেগা স্কয়ার এ স্কয়ার দিয়ে ভাগ করে দেবো, তাহলে ভি স্কয়ার বাই ওমেগা স্কয়ার এ স্কয়ার প্লাস এটা ভাগ করলে ওমেগা কে যাবে এক্স স্কয়ার বাই এ সমান। এটা কিসের মতন দেখতে, ইলিপসের ইকুয়েশন না? এটা দেখতে কার মতন বলো বলো? হ্যাঁ এটা ইলিপস। ইলিপসের ইকুয়েশন। অত মানে ডেরিভেটিভ করে করা দরকার, হ্যাঁ বেশি জটিল হয়ে যাবে, এটা করলে হয়ে যাবে। এটা করেছো? না স্যার এটা করিনি। কি বলা আছে এরকম, আমি আগের ব্যাচেও বলেছি, এ ব্যাচেও বলছি, বারবার বলছি, এই যে স্প্রিং এর যে কনস্ট্যান্ট দিয়ে কোশ্চেন গুলো সেগুলোকে বেশি কেয়ারফুলি তোমরা ফলো করবে। বারবার আমি এক কথা বলছি, আগের ব্যাচেও বলছি, এ ব্যাচেও বলছি, যত রকমের স্প্রিং এর কনস্ট্যান্ট দিয়ে যে সমস্ত কথাগুলো বলা আছে সেগুলো বেশি করে পড়বে, ঠিক আছে। 11, 12 বেশি ইম্পর্টেন্ট, 9, 10 ও ইম্পর্টেন্ট। এখানে কি বলা আছে, টু স্প্রিং আর কানেক্টেড অন দ্য অপোজিট সাইড অফ এ মাস এম kept on a frictionless surface. The springs are placed horizontally and their other end are fixed rigid support. If K1 or K2 are the force constant to spring, then the frequency of the oscillation of the mass. মানে এত কিছু বলা আছে, এই ভাষাটাও বলতে পারে, অথবা একটা ছবি দিতে পারে, একটা পিকচার দিতে পারে। পিকচারটা কি রকম, যে একটা স্প্রিং আছে এরকম, তার সঙ্গে একটা মাস যোগ করা আছে, তার সঙ্গে আর একটা স্প্রিং এখানে লাগা। এবার এটা অসিলেশন হচ্ছে, এই কথাটাকে এখানে অনেক কিছু জটিল করে দিয়েছে। টু স্প্রিং আর কানেক্টেড অপোজিট সাইড, এই দেখো একটা মাস আছে তার অপোজিট সাইড, একটা মাস আছে এম তার অপোজিট সাইডে একজনের স্প্রিং কনস্ট্যান্ট K1 একটা। তারপরে সে একদিকে রড দিয়ে আটকানো আছে, রড দিয়ে আটকানো আছে, দেয়ার আনাদার এন্ড আর ফিক্স আর রিজিড সাপোর্ট, এটা রিজিড সাপোর্ট করা আছে। কি আর টু আর স্প্রিং দেন দ্য ফ্রিকোয়েন্সি অফ মোশন। তোমাকে এই ছবিটা দিয়ে দিতে পারে, এই পিকচারটা দিয়ে দিতে পারে, দিয়ে তোমাকে কোশ্চেনের উত্তর করতে হতে পারে, অথবা এত বড়টা ভাষা লিখতে পারে। তাহলে আমাকে এখানে আমার মেনলি আমাকে কি করতে হবে, যে এটা জানতে হবে যে এর ফ্রিকোয়েন্সিটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা টাইম পিরিয়ডে তো পড়েছি, টাইম পিরিয়ডে 2 পাই রুট ওভার অফ এম বাই কি। এই কেটা কি, এই কেটা একটা স্প্রিং থাকলে, এখানে দুটো স্প্রিং আছে, তাহলে এটা ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট বার করতে হবে। তাহলে এরা কিসে ভাবে সাজানো আছে, এরা সাজানো আছে কিসে, দেখো
এরা সাজানো আছে কিসে কিসে সাজানো আছে তুমি বলো, তুমি বলো এটা পরপর পরপর কিসে সাজানো আছে? সিরিজে মানে এইভাবে বলছেন? সিরিজে বলো সিরিজে সাজানো আছে। তাহলে সিরিজে ইকুইভ্যালেন্স স্প্রিং কনস্ট্যান্টটা কি রকম হবে? 1/k1 প্যারালালের plus মতন, ইলেকট্রিসিটি হ্যাঁ, প্যারালালের হ্যাঁ, মতন। হ্যাঁ, ঠিক, ঠিক, ঠিক। তাহলে k1 k2 k1 plus k2। তাহলে এখান থেকে আমি উল্টে দিলে ওই 1/k হবে ইকুইভ্যালেন্টটা। তাহলে k ইকুইভ্যালেন্টটা হয়ে যাবে k1 k2 বাই k1 plus k2। তাহলে আমাকে এখানে কি বার করতে বলেছে? আমাকে এখানে বার করতে হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/2। তার মানে হচ্ছে 1/2 পাই রুট ওভার অফ, এই গোটাটা লিখতে হবে বাই নিচে। তাহলে কোনটা হবে? ডি এরটা, অপশন ডি, অপশন ডি। এখানে কিন্তু আমার মনে হচ্ছে একটু ভুল করা আছে, মানে আমার বইয়ে তোমাদের অপশন বি করা আছে, কিন্তু বি অপশন হবে না, অপশন হবে ডি। হ্যাঁ, এটা একটু কারেকশন করে নিও। হ্যাঁ, এটা হয়তো বসা থেকে কোনো সময় বি করা হয়েছে, এটা আমি তার প্রবলেম গুলো এরকম করে করে দেখি না। এটা কিন্তু ডি হবে অপশন। বোঝা গেছে? তোমরা নিজেই তো বুঝতে পারছো অপশন কি হবে। অপশন হবে কিন্তু ডি। হ্যাঁ, এই স্প্রিং কনস্ট্যান্টের ছবি দিয়েও দিতে পারে বা একেবারে ভাষা আকারেও কিন্তু লিখতে পারে। স্প্রিং কনস্ট্যান্টে আমি পরে একটা ইউটিউবে ক্লাস দেবো, এই জন্যই যারা ইউটিউবে ক্লাসটা আসলে তাদেরও সুবিধার জন্য একটু হবে। এই স্প্রিং কনস্ট্যান্ট নিয়ে আমি ডিটেলস একটা ক্লাস আমি ইউটিউবে দেবো, কেন এটা যারা পরীক্ষা দেবে তাদের পক্ষে একটু সুবিধা হবে এই জন্য দেওয়ার জন্য। এটা তো ওয়েভের এসে অ্যাম্পলিটিউড ওয়েভের, এটা ওয়েভের ইকুয়েশন, তারপরে ওমেগা টি এক্স আছে, এটা সিম্পল হারমোনিক মোশনের না টি আর এক্স আছে, তো ওয়েভের ইকুয়েশন। তাহলে অ্যাম্পলিটিউড তো এখান থেকে বেরিয়ে যাচ্ছে, আর ওয়েভ লেন্থটা বার করবে, ওয়েভ তুলনা করে আমাকে বার করতে হয় এক্স বাই ল্যামডা দিয়ে। শিখলে সেটা করেছো? না স্যার, এটা করিনি। করে দিন স্যার এটা। আচ্ছা, দেখি কি কোশ্চেনটা বলা আছে দেখি। A 14 centimeter long brass rod is clamped in the middle end is rubber along with the length of a resined leather piece. The velocity of sound the brass is at the lowest possible frequency of the vibration of the rod will be. ঠিক আছে, তাহলে রডকে এরকম করে বাঁধা আছে, তার লেন্থ হচ্ছে 40 সেন্টিমিটার। এবার সেটাকে কি করা হচ্ছে, তার মধ্যে দিয়ে যে ওয়েভ যাচ্ছে সেই ওয়েভের কি করতে হবে, ওয়েভের ভেলোসিটিটা বার করতে হবে। আচ্ছা, ঠিক আছে। না, কিভাবে তো বলছি, ভেলোসিটিটা বলা, ফ্রিকোয়েন্সিটা বার করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা যে ফর্মুলা জানি v সমান n ল্যামডা, দেখো এখানে ভেলোসিটি বলা আছে। হ্যাঁ, ভেলোসিটি বলা আছে, এটা বলা আছে, আমাকে বার করতে হবে এইটা, এনটা বার করতে হবে। তাহলে এন সমান হচ্ছে ভি বাই ল্যামডা। তাহলে ল্যামডাটা কিন্তু আমাকে জানা নেই। ল্যামডাটা আমাকে যেহেতু এরকম করে আছে রডটা, তাহলে এর মধ্যে দিয়ে আছে লোয়েস্ট এর ক্ষেত্রে আমাদের দুটো যে নোড বা দুটো অ্যান্টি নোডের মধ্যে যে ডিফারেন্সটা হয় সেটা কত, ল্যামডা বাই 2। তাহলে এরকম করে ওয়েভ যাচ্ছে এরকম, তাহলে দুটো পিকের মধ্যে ডিফারেন্স হচ্ছে, যদি এটাকে আবার এরকম উঠতো তাহলে এই দুটো দূরত্ব থাকতো কি, ল্যামডা। এটাকে তরঙ্গ দৈর্ঘ্যের যে ডিফারেন্স, এই তরঙ্গ দৈর্ঘ্যের ডেফিনিশন সেইটা। তাহলে এইটার ক্ষেত্রে হচ্ছে কি ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2। এটা ল্যামডা বাই 2 মানে হচ্ছে 40, এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে লিখেছি, ল্যামডা বাই 2 সমান হচ্ছে 40। তাহলে ল্যামডা সমান কত, 80। আমাকে এখানে বসিয়ে দিতে হবে ভি এর মানটা। ভি এর মানটা হচ্ছে কত, 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 বাই 80। এবার এটা যদি তুমি করো তাহলে তোমার কত দাম দেবে, 4000। বুঝা গেছে? 47 চলে যায়। এটা যদি বুঝতে না পারো বলো তাহলে আমাকে আবারও বলতে হবে। স্যার আর একটু বলেন তো, একটু বুঝতে লাস্টের কোনো বুঝতে পারলাম না। আচ্ছা আচ্ছা, ইনফিজিক্যাল তো ইংলিশ গুলো বেশি বড় দিলেই তখন কিন্তু বুঝতে মুশকিল হয়ে যায়।
কি বলা আছে দেখো, এত সেন্টিমিটার লং ব্রাশ রড, মানে ব্রাশ রড একটা রড আছে, তাকে ক্লাম্প ইন এ মিডল এন্ড wrap along in the length by the designed leather piece. If the velocity shown in the brush is এত, মানে একটা রড আছে, সেই রডটাকে এরকম করে তোমার প্রান্তে বাঁধা আছে, এবং তার মধ্যে দিয়ে যে সাউন্ড ওয়েভটা যাচ্ছে, মানে যদি তুমি যদি একটা লোহার বারকে যদি আঘাত করো এই প্রান্তে, তাহলে তো তার মধ্যে দিয়ে একটা আওয়াজ যাবে, যে সাউন্ড ওয়েভ যাবে, সেই ওয়েভটা যেটা যাচ্ছে তার যে ভেলোসিটি সেটা বলছে এইটা। এই রডের লেন্থ হচ্ছে 40 সেন্টিমিটার, এর মধ্যে দিয়ে যে সাউন্ড যাচ্ছে তার ভেলোসিটি হচ্ছে 3.2 ইনটু 10 টু দি পাওয়ার 5। এবার কি বার করতে বলছে, ফ্রিকোয়েন্সি। তাহলে আমার ভি আছে, ভি সমান এন ল্যামডা, একদম মাধ্যমিকে যে পড়া সেখান থেকে এটা পেয়ে যাবো, ভেলোসিটি ফ্রিকোয়েন্সি এত, কিন্তু এনটা বার করতে কিন্তু ল্যামডাটা বলা নেই। তাহলে ল্যামডা যেহেতু হচ্ছে লোয়েস্ট পসিবল ফ্রিকোয়েন্সি, লোয়েস্ট পসিবল ফ্রিকোয়েন্সি কন্ডিশন হচ্ছে, তাহলে সেখান থেকে যে ওয়েভটা যাচ্ছে, সেই ওয়েভটা তার যদি আমি চিত্র আঁকি, এইটা একটা কন্ডিশন প্রুভ করছে। তাহলে এখান থেকে যদি এটা পুরো যেত, ফুল ওয়েভ হতো, তাহলে এই দৈর্ঘ্যটা ছিল ল্যামডা, তাহলে অর্ধেক এখানে হাফ বলা আছে, দেখো মিডিল, এই যে মিডিলে বলা আছে, তাহলে মিডিল যদি হয় তাহলে হচ্ছে কি ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2 সমান হচ্ছে 40। এই যে লেন্থে, এই যে এইটুকু লেন্থে বলা আছে 40, তাহলে এইটুকু তরঙ্গ দৈর্ঘ্য যদি আমি ভাবি, এখান থেকে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য হিসাবে ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2 হলে 40, তাহলে ল্যামডা সমান হচ্ছে 80। তাহলে ভি পেলাম, ল্যামডা পেলাম, তাহলে এন তো বেরিয়ে যাবে, এন সমান ভি বাই ল্যামডা, এই ভি বাই ল্যামডা, তাহলে ভি এর মান বসিয়ে দাও, ল্যামডা মান বসিয়ে দাও, তাহলে এইখানে 40টা দেওয়া আছে ল্যামডা বাই 2 এর লেন্থটা, ওইটাই বুঝতে পারছিলাম না। হ্যাঁ, ওই ল্যামডা বাই 2টা সমান করবে। আসলে কোশ্চেনটা ইংলিশে জটিল বলছে, আমাদের পড়তে গিয়ে তো আমি মানে উত্তর করা মুশকিল, মানে এত ব্রাশ ট্রাশ আনা টানা বলে দুনিয়ার জটিল করে দিয়েছে। এবার তোমাদের বাংলায় থাকবে, এই প্রবলেমটা তোমাদের তখন আশা করি হবে না, ঠিক আছে? আচ্ছা, এই কোশ্চেনটা একটু বলো তো, দ্য ওয়েভলেন্থ অফ ম্যাটার ওয়েভ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ। চার্জ হবে স্যার। হ্যাঁ, তাহলে ল্যামডা সমান আমরা জানি কি হয়, সরি, ল্যামডা সমান ভি বাই এন। হ্যাঁ, ও এইচ বাই এইটাই। এমসি, তাই তো? ওয়েভের হ্যাঁ, এখানে ক্ষমতা চার্জ। আর ওয়েভ আমরা যখন তুলনা করি, ই সমান এমসি স্কয়ার আর ই সমান হচ্ছে এইচ নিউ, মানে এইচ সি বাই ল্যামডা, এই দুটো যদি তুলনা করি, সি সি কেটে যায়, তাহলে আমরা সময় পাই এইচ বাই এমসি। তাহলে এমসি মানে যে মুভমেন্টটা, তাহলে মাসের উপর নির্ভর করছে, যে মাস দুটো আছে মাসের উপর নির্ভর করছে, ভেলোসিটি অফ লাইট এটার উপর নির্ভর করছে, মুভমেন্টাম, এই এমসি মানে মুভমেন্টাম, এটার উপর নির্ভর করছে, তাহলে একমাত্র নির্ভর করছে না কার উপরে, চার্জের উপর। ভেরি গুড। আমি তোমার বুঝেই বুঝতে পারছো যে চার্জের উপরে নির্ভর করে না। এত সিম্পল জিনিস, ওয়েভের ইকুয়েশন পেয়ে যাবে, এখান থেকে করার কিছু নাই। এটাও আগে করানো হচ্ছে, সরল দৈর্ঘ্যের সমীকরণ, এটাও পারবে। প্রোগ্রেসিভ ওয়েভ, মানে ওয়েভ, এটা টাইম পিরিয়ড বার করা, ওমেগা টি আছে, এটা ওমেগা টি 0.01 মনে হয় এটা। হ্যাঁ, যাই হোক, কত পাবে উত্তর, কত দিল ডি, একটা উত্তর দিয়ে আছে। ঠিক আছে, তাহলে তোমাদের ওয়েভের যেটা ফুল ছিল সেটা শেষ হয়ে গেল। আর এলাম তোমার হচ্ছে, এখন আমি তোমাদের ম্যাগনেটিজমের পরীক্ষা রবিবার দিনকে নিচ্ছি, আর আরেকটা পরীক্ষা আমি যেটা লিখে রাখলাম, তাহলে আমাকে আরেকটা ইলেকট্রোস্ট্যাটিক্স এর উপরে কোশ্চেন দিতে, এটা হচ্ছে কাজ। আমাকে কোশ্চেন আটা করতে হবে ইলেকট্রোস্ট্যাটিক্স এর উপর।